আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ, যে আমরা পত্রপত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে। এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? আচ্ছা, ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে নিউ ইয়র্কে নির্ধারিত হোটেলে গিয়ে উঠেছেন তিনি। এর মধ্যেই ঘটে যাওয়া একটি ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। লিফটে ভারতীয় সাংবাদিকরা জোর করে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা রক্ষীরা তাদের আমি আজ ময়ূখ রঞ্জন ঘোষ তুলছি, মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, এই প্রশ্নের উত্তর দেবেন? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন বাংলাদেশে ২৬ লাখ বাংলাদেশি চাকরি করে, এই বললেন বর্তমানে আসিফ নজরুলকে প্রশ্ন করেছেন খালেদ মনিরুদ্দিন। এদিকে ডক্টর ইউনূস যখন আমেরিকায় জো বাইডেনের সাথে সাক্ষাতের জন্য হোটেলে যাচ্ছিলেন, সেখানে ইন্ডিয়ার সাংবাদিকদের গায়ে হাত, কেননা ডক্টর ইউনূসকে উত্তপ্ত করার কারণেই তার গায়ে হাত তুলেন এবং বিভিন্ন সাংবাদিকরা সেখানে ধাক্কাধাক্কি সৃষ্টি করেন। আসলে ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যা এতদিন প্রকাশ পায় নাই, আজকে হয়তো প্রকাশ পেয়েছে। আমেরিকায় জো বাইডেনের সাথে বসে যখন কথা বলে, কোলাকুলি করে, তখন ইন্ডিয়া মোদির উল্টাপাল্টা সিদ্ধান্তর মন ঘুরে গেছে। কিন্তু কেন এই মোদি বর্তমানে ডক্টর ইউনূসকে নিয়ে এত ভয় পাচ্ছেন, এমন প্রশ্ন সূত্র ধরে চলুন আমরা কিছু তথ্য জেনে আসি। তাহলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে নিউ ইয়র্কে নির্ধারিত হোটেলে গিয়ে উঠেছেন তিনি। এর মধ্যেই ঘটে যাওয়া একটি ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। জানা গেছে, হোটেলে লিফটে ওঠার আগে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা। ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের লিফটে ভারতীয় সাংবাদিকরা জোর করে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা রক্ষীরা তাদের সরিয়ে দেয়। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা ANI এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে। ভিডিওতে বার্তা সংস্থাটি জানিয়েছে, হোটেলে লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করছিলেন। এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান, তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী। এ সময়ের একটি ভিডিও পোস্ট করে ANI এর ক্যাপশনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সোমবার গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন, সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন। তবে ANI এর ১৪ সেকেন্ডের ভিডিওতে কোনো সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি। দুই সাংবাদিকের মধ্যে একজনকে কেবল ডক্টর ইউনূস, আরেকজনকে ইউনূস স্যার বলতে শোনা যায়। ওই সময় প্রফেসর ইউনূস লিফটে করে চলে যান। ভারতীয় এই বার্তা সংস্থাটি বলেছে, ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছেন। তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এদিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন তিনি। তাকে ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। অধিবেশনের ফাঁকে তিনি পাকিস্তান, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করছেন। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, SDG অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফর শেষ করে ওই দিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। জাতিসংঘের প্রথম দিনের অধিবেশনে যোগ দিয়েই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকখানি বাজিমাত করে দিয়েছেন বলা যেতে পারে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘের অধিবেশনের বাইরে
আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। এই বৈঠকে বাংলাদেশকে কিভাবে করে আমেরিকা সাহায্য সহযোগিতা করতে পারে সেই বিষয়টি যেমন অগ্রাধিকার পেয়েছে, সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তুলে ধরেছেন বিগত ছাত্র জনতার আন্দোলনের সময়ে যেভাবে করে ছাত্ররা বুক পেতে এই বাংলাদেশকে একটা বিপ্লবের দিকে নিয়ে গেছে এবং বাংলাদেশকে যেভাবে করে সংস্কার করতে চায় সেই বিষয়ে সংক্রান্ত একটি ছবির অ্যালবাম তিনি উপহার দেন প্রেসিডেন্টকে। অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে জানানো হয় যে বাংলাদেশের সংস্কারের জন্য যে সমস্ত পদক্ষেপ ডক্টর ইউনূসের সরকার নিয়েছে সেই ব্যাপারে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। অন্যদিকে হোয়াইট হাউসের একটা ব্রিফিংয়ে বলা হয়েছে যে এই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করায় তাকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট বাইডেন। এবং বলা হয় যে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং উন্নয়নে আমেরিকা যে একটি দীর্ঘদিনের পার্টনার সেটি সম্পর্ক আরও জোরদার করার উপর তারা আশ্বাস দেন এবং তারা দুই নেতাই মনে করেন যে বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে তারা সর্বোচ্চ সহযোগী হবেন একে অপরের। এর বাইরেও প্রধান উপদেষ্টা তিনি বেশ কয়েকটি বৈঠক করেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সময় কাটিয়েছেন বিশ্ব নেতাদের সঙ্গে। এর বাইরে জাতিসংঘের সামনে বিক্ষোভ হয়েছে, আবার তাকে স্বাগত জানিয়েও পাল্টা বিক্ষোভ হয়েছে। সব মিলিয়ে নিউ ইয়র্কে প্রথম দিনই ডক্টর ইউনূসের যে কর্মকাণ্ড সেগুলো বেশ আলোচিত হচ্ছে। এর বাইরে বলা যেতে পারে যে এখনও পর্যন্ত জানানো হয়নি বরাবরের মতো কোনো প্রেস কনফারেন্স হবে কিনা। সাধারণত সাংবাদিকদের একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এমনকি প্রবাসীরা বাংলাদেশের সরকার প্রধানকে সংবর্ধনা দিয়ে থাকে, সেটির আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যায়। এ নিয়ে প্রবাসীদের মধ্যে একটু সংক্ষুব্ধতা রয়েছে, কারণ তারা মনে করছেন যে তারা বিশ্বাস করেন এই সরকার প্রবাসীদের দাবি দেওয়া এবং তাদেরকে বেশ গুরুত্ব দেবে, কিন্তু প্রধান উপদেষ্টা এই কর্মসূচিগুলো বাতিল করায় তাদের ভিতরে কিছু সংক্ষুব্ধতা রয়েছে। কিন্তু তারা আবার এটিও মনে করছেন যে যেহেতু একটা অল্প সময়ের জন্য ডক্টর ইউনূস তার সময় সংক্ষিপ্ত করে এই অধিবেশনে যোগ দিচ্ছেন, ফলে তারা প্রধান উপদেষ্টাকে যেমন একদিকে সময় দিয়ে সহনশীলতা দেখাচ্ছেন, অন্যদিকে তারা মনে করছেন যে তিনি কি পদক্ষেপ নেন সেদিকে তাদের প্রবাসীদের নজর রয়েছে। এর বাইরে 27শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দেবেন এবং আগামী 2টি দিন প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন। তার বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের অগ্রযাত্রায় যে সমস্ত সহযোগী দেশ এবং সংস্থা। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের পতাকা আমেরিকার মতো জায়গায়, জাতিসংঘের মতো জায়গায় এবং নিউ ইয়র্কের মতো জায়গায় যখন এই বাংলাদেশের পতাকা উড়ে এই 80তম অধিবেশনে, তখন অবশ্যই বিভিন্ন দেশগুলোর অবাক হওয়ার কথা। কেননা বাংলাদেশের কোনো সরকারই পারে নাই এই কাজটি দেখাতে যা ডক্টর ইউনূস দেখিয়েছেন। সেই সূত্র ধরেই ডক্টর ইউনূসের নাম যখন অল বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটা নতুন কিছু নয়। উনি আজকে বাংলাদেশের হয়তো সরকার হয়ে তাকে ছড়িয়েছেন, কিন্তু ডক্টর ইউনূস আগের থেকেই একজন নামকরা ব্যক্তি ছিলেন, যেখানে ভয়ঙ্কর হিসেবে কাজ করতেন 7 সিস্টার। এই 7 সিস্টারকে নিয়েই মোদি এতটা ভয় পায় ডক্টর ইউনূসকে নিয়ে। কেননা মোদি যদি উৎপাত বেশি শুরু করেন তাহলে হয়তোবা 7 সিস্টারে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এমন কিছু মন্তব্য নিয়ে মোদি অস্থির হয়ে আছে। এবং দ্বিতীয়ত, বর্তমানে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে মোদি তার নিজের জেলায় এবং তার নিজের দেশে নিয়ে রেখেছেন। এই অপরাধে হয়তোবা কোনো কারণে মোদি ফেটে যেতে পারে, এই ভয়ে ডক্টর ইউনূসের থেকে দূরে থাকার চেষ্টা করছেন। এটাই আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ যে আমরা পত্রপত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে। এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন, আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি, সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে 26 লাখ আছে কিনা। তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, ফিনান্সিয়াল এক্সপ্রেসে 2009 সনে বলা হয়েছিল 5 লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে 2009 সনে। 2015 সনে ডেইলি স্টারের রিপোর্ট, 2015 আজকে থেকে 9 বছর আগে, সিপিডি বলেছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম। 2013 সনে $3.71 বিলিয়ন
$3.71 বিলিয়ন 2013 সালে পাঠানো হয়েছে, এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার। আনঅফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি। এখন আপনি বলেন, যদি এইরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আনঅফিসিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি, তাহলে প্রায় $8 বিলিয়ন পাঠানো হয়। হ্যাঁ, এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয়, ওরা কি ভারতীয় না অন্য দেশে? তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে। আমি যে আপনাকে ফিগারটা বলেছি 26 লাখ, সেটা হচ্ছে কম হতে পারে, আবার বেশি হতে পারে। এক্সাক্ট চিত্র আমরা জানি না। কেন জানি না? আপনাকে আমি আরেকটু বলি আপনি কেন জানি না। আজকে দেখবেন সালমান এফ রহমানের সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি ফেসবুকে খুঁজলেই পাবেন, টেলিফোন রেকর্ড তখনকার সময়। সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না, তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে। এবং উনি ধমক দিচ্ছেন এনএসআই চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না, তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা, তুমি অন্য জিনিস দেখবা কিনা, দেখবা কেন? এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে। কিন্তু আপনি আমাকে বলেন, আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে, অনুমোদন লাগে না, এটা সালমান এফ রহমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন? হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে লাগতো না, কারণ ভারতের ক্ষেত্রে আমাদের একটা নতজানু নীতি ছিল। এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন, আমরা একটা কনক্লুশনে আসতে পারি, বিপুল পরিমাণ ভারতীয় আনডকুমেন্টেড এখানে কাজ করছে। জিনিসটা হলো যে আপনারা এখন সরকারে আছেন, আপনাদের কাছে কি কোনো তথ্য, মানে ওরা যদি রেমিটেন্স পাঠাতে হয় সেটা একটা প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে, ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে, ঠিক আছে? সেই হিসাবটা আছে কিনা, আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা, নাকি আপনারা মানে পত্রপত্রিকার গত সরকারের আমলের রিপোর্টের উপরে ভরসা করতে? প্রশ্ন। ধন্যবাদ, আপনি প্রশ্নটা করেছেন। আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি, আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন, ওনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয়। আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি, বাংলাদেশে যারা বিদেশি চাকরি করেন আইদার লুকিয়ে অথবা প্রকাশ্যে, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমি হচ্ছে বিদেশি যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয়। আমি আমার 3টা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি, আমি আপনাকে অনেস্টলি বলি, আমার প্রথম 1 মাসে আমি 3-4 ঘন্টা ঘুমাতাম, আমি 16 ঘন্টা কাজ করেছিলাম। আমি শুক্রবার দিন অফিস করতাম, সচিবালয়ে সবাই আছে, আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন। ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই। তবে এই মন্ত্রণালয়ে যিনি কাজ করেন, যারা কনসার্ন অথরিটি আছে, আমি তাদের কাছে কিছু জিনিস জানতে চেয়েছি, আমি এখনো সঠিক উত্তর পাই নাই। আপনি জানেন বিডা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে। আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে অন্য কোনো উদ্যোগ থাকতে পারে, কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না, এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে। যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে, অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না। যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে, জব পারমিট লাগবে, তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে। এইসব ব্যাপারে অবশ্যই আমি সোচ্চার হবো, এখনো সোচ্চার আছে। আপনাকে জিনিস বলি, এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এসব কথা তুলেছি, কিন্তু আমি একদম ফর্মালি যখন উপদেষ্টা পরিষদে আলোচনা হবে অবশ্যই আমি জিনিসগুলো তুলবো। কিছু ব্যাপার আমি কোথায় প্রশ্ন করছি, কোথায় উত্তর জানতে যাচ্ছি, আমি আপনাকে সবকিছু এখন পারবো না। তবে এটা আমি কনফার্ম করি, অবশ্যই এই ব্যাপারে আমার দৃষ্টি থাকবে। প্রফেসর আসিফ নজরুল, বর্তমানে যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন জনাব তৌহিদ হোসেন সাহেব কিন্তু আমাকেও বলেছিলেন একটি ইন্টারভিউতে, বাংলাদেশে এই বিপুল সংখ্যক লোকের চাকরি করার কথা, বিপুল পরিমাণ রেমিটেন্স ভারতের পাঠানোর কথা। তো সেটা নিশ্চয়ই তিনি অবগত আছেন। 50 দিন একটা সময়, তিনি নিশ্চয়ই এই ব্যাপারটাও দেখবেন। আমরা এই অনুষ্ঠান যদি তিনি দেখে থাকেন আমাদের এই আহ্বান রেখে যাবো। তবে খালেদ, আমি একটা দিক বলি, এখানে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করে, যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন লোকজনকে নিয়ে আসেন, তারা তো নন ডকুমেন্টেড। সো প্রকৃত সংখ্যা আমি পাবো না। আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার ব্যক্তিগতভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে, মানে ভারতীয় চাকরি করে, স্পেসিফিক্যালি বলি অনেক না, 7-8 জন ভারতীয় চাকরি করছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি খুব ঘনিষ্ঠ, যে আপনি কেন দিচ্ছেন চাকরি? বলে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলের কথা, বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক। এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করতো। এখন আপনার এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই ওই লোকগুলাকে আর কাজে রাখা হবে না, বুঝতে পারছেন? ওই প্রয়োজনীয়তা নাই। ফলে আপনি অ্যাকচুয়াল নাম্বার পাবেন কিনা আদৌ সেটাও সন্দেহ আছে, কাছাকাছি নাম্বার পাবেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরের চিত্র এটি। ভিডিওতে দেখা যাচ্ছে একদল সশস্ত্র পুলিশ সদস্য তড়িঘড়ি করে বিমানবন্দরে ঢুকছে। বিমানবন্দরের বাইরের অংশ ও রানওয়ে সবখানেই এসব পুলিশ সদস্যের আনাগোনা, সেই সাথে চোখে মুখে চিন্তার ভাঁজ। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শঙ্কা জানিয়ে লেখেন, এসব পুলিশ সদস্য কি ভিনদেশী? শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ওই পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, এমন কথাও শোনা যায় লোক মুখে।
তবে এই ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও কোথাও পাওয়া যায়নি এর সত্যতা। জুলাই অভ্যুত্থানের নানা ঘটনার তদন্তে গতকাল ছাত্র জনতার আন্দোলনে আহতদের সাথে দেখা করতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। আহতদের সাথে কথা বলে চিফ প্রসিকিউটর জানান, ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল। এর প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন তারা। ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশ